সাল ভাবুন তো একবার সেই সময়টার কথা। বিশ্বজুড়ে এক ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে, বড় বড় ব্যাংকগুলো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে, আর বিনিয়োগকারীরা আতঙ্কে দিশেহারা। সবাই যখন লোকসানের ভয়ে নিজেদের টাকা পয়সা তুলে নিয়ে পালাচ্ছে, ঠিক তখনই একজন মানুষ কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা খেলা খেলছিলেন। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব সেই ভয়ঙ্কর সংকটের মুহূর্তে ওয়ারেন বাফেটের স্ট্র্যাটেজি ঠিক কী ছিল। আর তার পুরো কৌশলটায় দাঁড়িয়েছিল এই একটা বিখ্যাত উক্তির ওপর। এটাই ছিল বলা যায় সেই প্রজন্মের সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার মূল মন্ত্র। চলুন এই ব্যাপারটায় আরেকটু গভীরে ঢোকা যাক। আচ্ছা, পার্থক্যটা দেখুন। এটা ছিল চোখে পড়ার মতো। একদিকে যেখানে S&P 500 মানে গোটা মার্কেট প্রায় 37% পড়ে গিয়েছিল, সেখানে বার্কশায়ার হ্যাথওয়ের পতন হয়েছিল মাত্র 9.6%। এখান থেকেই তো পরিষ্কার বোঝা যায় বার্কশায়ার এই ঝড়টা সাধারণ বাজারের চেয়ে অনেক অনেক ভালোভাবে সামাল দিতে পেরেছিল। কিন্তু প্রশ্ন হল, এই সংকটটা আসলে কেন হয়েছিল? এর পেছনের কারণটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একদম গোড়ায় যেতে হবে, মানে আমেরিকার হাউজিং মার্কেটে। ব্যাপারটা হলো মূলত এই 4টে কারণ মিলে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল। মানে ব্যাংকগুলো খুব সহজে ঋণ দিচ্ছিল, শুরুতে সুদের হার ছিল অবিশ্বাস্য রকম কম, আর সবার মধ্যে একটা ধারণা ছড়িয়ে পড়েছিল যে বাড়ির দাম তো বাড়তেই থাকবে, তাই পরে রিফাইন্যান্স করে সব ঋণ শোধ করে দেওয়া যাবে। আর সবচেয়ে বড় সমস্যাটা কী ছিল জানেন? এই সব ঝুঁকিপূর্ণ ঋণগুলোকে একসাথে প্যাকেজ করে অন্যদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছিল। ফলে আসল ঝুঁকিটা যে কার ঘাড়ে সেটাই কেউ জানত না। এই গল্পটা তখনকার সাধারণ মানুষের মানসিকতার একটা দারুণ উদাহরণ। সবার মধ্যে একটা অন্ধ বিশ্বাস জন্মে গিয়েছিল যে বাড়ির দাম বাড়তেই থাকবে, আর সেটাই সব আর্থিক সমস্যার সমাধান করে দেবে। কিন্তু বাস্তবতা যে কতটা আলাদা ছিল তা তো আমরা জানি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, এই চরম বিশৃঙ্খলার মধ্যেই বার্কশায়ারের নিজের একটা হাউজিং কোম্পানি কিন্তু সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছিল। দেখুন, একদিকে গোটা ইন্ডাস্ট্রি যেখানে মাত্র 2 থেকে 5% ডাউন পেমেন্টে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই ঋণ দিচ্ছিল, সেখানে বার্কশায়ারের ক্লেইটন হোমস কিন্তু 20 থেকে 25% ডাউন পেমেন্ট নিত। আর শুধু তাই নয়, ঋণ গ্রহীতার আয়ও চান্টো যাচাই করত। তাদের মূল লক্ষ্যটাই ছিল এটা নিশ্চিত করা যে মানুষ আসলেই ঋণটা শোধ করতে পারবে কিনা। আর এর ফল ছিল অসাধারণ। ক্লেটন হোমসের ঋণগ্রহীতারা, এমনকি যারা কম আয়ের মানুষ ছিলেন, তারাও তাদের ঋণ সময়মতো শোধ করতে পেরেছিলেন। তাদের ডিফল্ট রেট ছিল মাত্র 3.5%। ভাবুন, যেখানে অন্য ব্যাংকগুলোর ডিফল্ট রেট ছিল 10 থেকে 20% পর্যন্ত। তো কি দাঁড়ালো ব্যাপারটা? যখন অন্যরা পতনের মুখে, তখন বার্কশায়ারের স্থিতিশীলতা আর বিশাল নগদ টাকার ভাণ্ডার বাফেটকে আক্রমণাত্মক হওয়ার একটা দারুণ সুযোগ করে দিয়েছিল। ভাবা যায়, $21 বিলিয়ন! যখন পুরো বাজার ভয়ে কাঁপছে, ঠিক সেই সময়ে বাফেট এই বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করছিলেন। তিনি আক্ষরিক অর্থে ভয়কে সুযোগে পরিণত করছিলেন। গোল্ডম্যান স্যাক্স, জেনারেল ইলেকট্রিকের মতো আমেরিকার এবং বিশ্বের সবচেয়ে বড় কিছু আইকনিক কোম্পানিকে বার্কশায়ার সে সময় সমর্থন দিয়েছিল, তাদের লাইফলাইন দিয়েছিল। এভাবেই তো বাফেট সংকটকে এক বিশাল সুযোগে পাল্টে দিয়েছিলেন। তাহলে এখন প্রশ্ন আসে, এই যে এত বড় বড় সব সিদ্ধান্ত, এর পেছনের মূল দর্শনটা কী ছিল? চলুন এবার সেটাই একটু খতিয়ে দেখি। বাফেটের পার্টনার চার্লি মাঙ্গারের এই 4টি নীতি হল বার্কশায়ারের কৌশলের ভিত্তি। মানে এমন ব্যবসাতেই থাকো যেটা তুমি বোঝো, হাতে সবসময় নগদ টাকা রাখো, পরিচালকদের কাজ করার স্বাধীনতা দাও, আর বাজারের স্বল্পমেয়াদী চাপে একদমই কান দিও না। খুবই সহজ কিন্তু শক্তিশালী নীতি। বাফেটের একটা মূল দর্শন হল, তিনি সোনা বা এই ধরনের অনুৎপাদনশীল সম্পদে একদমই বিশ্বাসী নন। কারণ কি? কারণ এগুলো নিজে থেকে কোনো মূল্য তৈরি করে না। তার পছন্দ হল উৎপাদনশীল সম্পদ, যেমন কোনো ব্যবসা বা স্টক, যা সময়ের সাথে সাথে আয় এবং লভ্যাংশ তৈরি করতে পারে। একটা ব্যবসার দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য সবচেয়ে জরুরি জিনিস হল তার ইকোনমিক মোট। এটা আর কিছুই না, এটা হলো সেই বিশেষত্ব যা অন্য কোনো কোম্পানি সহজে নকল করতে পারে না। ঠিক যেমন একটা পরীক্ষা দুর্গ রক্ষা করে, এই মোট একটা ব্যবসাকে বছরের পর বছর ধরে সুরক্ষিত রাখে। এই মোট
আবার বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ধরুন, কোকাকোলার শক্তিশালী ব্র্যান্ড বা ওয়ালমার্টের কম দামে পণ্য দেওয়ার ক্ষমতা, অথবা একমি ব্রিক্সের মতো কোম্পানির অসাধারণ খরচ নিয়ন্ত্রণের দক্ষতা। বার্কশায়ার সবসময় এই ধরনের টেকসই সুবিধাযুক্ত কোম্পানিতেই বিনিয়োগ করতে ভালোবাসে। অনেকে এই প্রশ্নটা করেন যে বার্কশায়ার কেন লভ্যাংশ না দিয়ে নিজেদের শেয়ার কেনে। এর কারণটা খুব সহজ। এটা শেয়ার হোল্ডারদের স্বাধীনতা দেয়। যাদের টাকার দরকার তারা শেয়ার বিক্রি করতে পারে, আর যারা কোম্পানিতে বিশ্বাস রেখে থেকে যেতে চায় তাদের মালিকানার অংশ আরও বেড়ে যায়। একটা উইন উইন পরিস্থিতি। এর থেকে একটা ব্যাপার কিন্তু খুব পরিষ্কার: কিংবদন্তিরাও ভুল করেন এবং তারাও কিছু চিরন্তন সহজ জ্ঞানের উপরই নির্ভর করে চলেন। এই উক্তিটাই বাফেটের বিনয় কতটা তা দেখিয়ে দেয়। তিনি প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করতে একটু দ্বিধা করেন না। যেমন কুনুকো ফিলিপস বা দুটো আইরিশ ব্যাংকে তার যে ব্যয়বহুল বিনিয়োগ ছিল, সেগুলোর কথা তিনি নিজেই বলেছেন। বার্কশায়ারের যে বিলিয়ন বিলিয়ন ডলারের নগদ রিজার্ভ রাখার কৌশল, তার পেছনে রয়েছে খুব সাধারণ একটা শিক্ষা। তার দাদা তাকে শিখিয়েছিলেন জরুরি অবস্থা বা সুযোগের জন্য হাতে সবসময় নগদ টাকা রাখতে হয়। সেই $1000 শিক্ষাই আজ বিলিয়ন ডলারের স্ট্র্যাটেজিতে পরিণত হয়েছে। 2008 সালের সংকট থেকে যদি একটা বড় শিক্ষা নিতে হয়, তবে সেটা হলো এটা: অর্থনীতির খারাপ খবর মানেই যে শেয়ার বাজারের পতন হবেই, এমনটা ভাবা একদমই ঠিক নয়। এই দুটো জিনিস, বিশেষ করে স্বল্প মেয়াদে, কিন্তু সম্পূর্ণ ভিন্ন গতিতে চলতে পারে। আজকের এই বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে আজকে দ্রুতগতির ডিজিটাল যুগ, যেখানে তথ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আর বাজার সারাক্ষণ ওঠানামা করে, সেখানে বাফেটের সেই ধীর এবং ধৈর্যশীল নীতিগুলো কি এখনও প্রাসঙ্গিক? পরবর্তী সংকটে আমাদের রক্ষার জন্য এটাই কি সেরা উপায়? ব্যাপারটা কিন্তু ভাবনার। দর্শক, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা মোমেন্টাম ট্রেডিং এর মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছি। এই প্রোগ্রামে আমরা 1-to-1 বেসিসে মোমেন্টাম মাস্টার প্রো কোর্সটি করাবো। এই কোর্সটা মূলত 3 ফেজে হবে। প্রথম ফেজে আমরা আপনাকে 4টা ক্লাসে মোমেন্টাম মাস্টারের যে কোর্স টেকনিক্যাল অ্যানালিসিসের সেটা শেষ করাবো। এর পরের ফেজে রিভিউ ক্লাস নিব আমরা। এর জন্য আপনাকে মার্কেটে আগে ডেমো ট্রেড করতে বলবো। আপনি ডেমো ট্রেড করবেন কিছু, তারপর আমাদের কাছে আসবেন। আমরা আপনার ডেমো ট্রেড দেখে আপনার ফাইন টিউন করায় দিব। এরপরে আপনি রিয়েল মার্কেটে যাবেন, রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন মার্কেটে প্রায় 1.5-2 মাস। তারপরে আপনার যে ভুলগুলো হলো ওগুলা মিট আপ করার জন্য ফেজ 3 তে আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লাস নিব আপনাকে। তারপর আপনি 100% রেডি হবেন মার্কেটের জন্য। এভাবে আমরা আমাদের 1-to-1 বেসিসে মোমেন্টাম ট্রেডিং মেন্টরশিপ প্রোগ্রামটা ডিজাইন করেছি। একজন একজন করেই আমরা নিব। তাদেরকে আগামী 3 মাস বা 4 মাসের মধ্যেই আমরা এই কোর্সটা কমপ্লিট করাবো। এখানে শুধুমাত্র ক্লাস নিয়েই ছেড়ে দেওয়া হবে না। ফার্স্টে ক্লাস নেওয়া হবে, তারপরে রিভিউ ক্লাস হবে, তারপরে অ্যাডজাস্টমেন্ট ক্লাস হবে। তারপরে আপনি যখন ফিল করবেন যে আপনি এখন মার্কেটের জন্য রেডি, তখনই আমরা কেবল আপনাকে ছেড়ে দিব। তো এই প্রোগ্রামে, আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে চাইলে আমাদেরকে ইমেল করুন imkfintechschool@gmail.com এই ঠিকানায়, অথবা stockanalyst.kobir@gmail.com এই ঠিকানায়। তবে একটু মনে রাখতে হবে, আমাদের অন্যান্য রেগুলার কোর্সের চাইতে এই মেন্টরশিপ প্রোগ্রামের কোর্স ফি কিন্তু অনেক বেশি হবে।